নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা লড়ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ওকালতি করতে পারছেন না, কিন্তু সওয়াল করতে গিয়েছিলেন বলে দাবি। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবও সংসদে আনতে চান আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। এই সবের মধ্যে কি কমিশন চুপ করে বসে থাকবে? না, নেইও। এবার সুপ্রিম কোর্টে পাল্টা একটি মামলা করেছে কমিশন। তার থেকেও বড় কথা, মমতার অস্ত্রেই তৃণমূলকে বধ করার পরিকল্পনা, তৃণমূলের গুন্ডামিকে বধ করার পরিকল্পনা পাকা করে ফেলেছে নির্বাচন কমিশন। আর তাতেই নাকের জলে চোখের জলে অবস্থা তৃণমূলের হবে। ঘুম ছুটে গেছে, মাথায় হাত। সেই সঙ্গে আরো এমন কয়েকটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যাতে নবান্নকেও ভাবতে হবে, তৃণমূলকেও ভাবতে হবে। আর সেই সব সিদ্ধান্তের মধ্যেই কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের জন্য অনেক কমিশনের কর্মী প্রাণনাশের ভয় পাচ্ছেন। আমি এক এক করে সবকটা বলবো এবং আপনাদের এমন একটা নথি দেখাবো যাতে তৃণমূলের যাবতীয় মিথ্যা সামনে চলে আসবে। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে কি কি সিদ্ধান্ত কমিশন নিয়েছে এবং কেন, তাতে তৃণমূলের মাথা ব্যথা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। প্রথমেই ইমপিচমেন্ট প্রস্তাবের কথায় যাই। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এটি একটি সাংবিধানিক পদ। সাংবিধানিক পদে কেউ থাকলে তার বিরুদ্ধে তাকে সরাবার দাবি করলে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয় সংসদে। তার জন্য কমপক্ষে 100 জন সাংসদের স্বাক্ষর দরকার হয়। লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের এখন সাংসদ সংখ্যা কত? 41। কারণ সম্প্রতি মৌসম বেনজির নূর ইস্তফা দিয়ে কংগ্রেসে ফিরে গেছেন। এর ফলে তৃণমূলকে এখনো 59টি স্বাক্ষর জোগাড় করতে হবে বিভিন্ন দলের সাংসদদের থেকে। কিন্তু আমরা তো একটা জানি, জাতীয় স্তরে তৃণমূলের যে সুনাম, যে বিশ্বাসযোগ্যতা, তাতে এতগুলো স্বাক্ষর জোগাড় করা চারটিখানে কথা নয়। যিনি ওই লোকসভার নেতা মানে ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো দিল্লিতেই যান না, লোকসভা অনেক দূর। আর যদি তৃণমূল এদিক ওদিক করে 100টা স্বাক্ষর জোগাড় করেও ফেলে, তাতেও তো ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করানোর কাছাকাছি যেতে পারবে না। কিন্তু এটাও অত্যন্ত অপমানজনক একটা পদক্ষেপ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নিতে চান আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন চুপ করে নেই। কমিশন একটা নতুন মামলা করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। বলা হয়েছে, মানে আসলে কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে কমিশন। সেই ঘুঁটি সাজানোর অন্যতম কাজ হচ্ছে, গত 19 জানুয়ারি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে পঞ্চায়েত ভবনগুলো যত আছে রাজ্যে, সেখানে এসআইআর এর শুনানি করা যাবে। কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে পঞ্চায়েত অফিসে শুনানি করতে গেলে প্রাণের ভয় রয়েছে, তার জন্য নিরাপদ স্থানে শুনানির জায়গা সরিয়ে দেওয়া হোক। খুব শখ ছিল তৃণমূলের। কেন তৃণমূল বারবার চাইছিল যে এই পুরসভার ওয়ার্ড অফিস, পঞ্চায়েত ভবন, এখানে শুনানি করা হোক? কেন চাইছিল? গত 22 জানুয়ারি ইটাহারে শুনানির সময় হামলা হয়েছে। ফরাক্কায় চাকুলিয়াতে ব্লক অফিসে হামলা হয়েছে। ফরাক্কায় হামলার সময় মাইক্রো অবজারভার যিনি ছিলেন তিনি গুরুতর আহত হয়েছেন। এই অবস্থায় সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশকে যে নিরাপত্তা দিতে বলেছিল ওই নির্দেশের সঙ্গে, 19 জানুয়ারি নির্দেশে, সেটা পুলিশ করেনি। এটা অভিযোগ কমিশনের। কোন প্রশাসনিক এবং নিরাপত্তা সংক্রান্ত সহায়তা মেলেনি, এটা সুপ্রিম কোর্টকে বলেছে নির্বাচন কমিশন। বলা হয়েছে যে অনেক মাইক্রো অবজারভার ভয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন। এরকম হলে
পশ্চিমবঙ্গে এখনো যেটুকু কাজ বাকি আছে এসআইআর এর সেটা শেষ করা সম্ভব হবে না। এবং সেই যে হলফনামা কমিশন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে তাতে লেখা হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী, আমি যাকে বলি গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বিবৃতির জন্যই প্রাণের ভয়ে রয়েছেন এসআইআর এ যুক্ত কমিশনের কর্মীরা। সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন, এটা কমিশন অভিযোগ জানিয়েছে। এবার আমি বলবো মমতার সেই অস্ত্রটা যেটা পাল্টা বুমেরাং হয়ে মমতার দিকে ঘুরে গেছে। তবে তারও আগে আরো দুটো বিষয় আপনাদের বলবো। একটা নথি দেখাবো, সে নথিটা দেখলে বুঝতে পারবেন কিভাবে মিথ্যা রটানো হচ্ছে সরকার পোষিত সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে। শুনুন, নির্বাচন কমিশন অন্য রাজ্যে বিধানসভা নির্বাচনগুলোর জন্য এই রাজ্যের মোট 15 জন আইএএস এবং 10 জন আইপিএস কে নিযুক্ত করেছে। তাদের মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাও রয়েছেন। রাজ্য সরকার বলেছিল না 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 এদের আমি ছাড়তে পারবো না, আমরা অন্য একটা তালিকা দিচ্ছি। কমিশন বলেছে না, চলবে না। ওই যে 25 জনের তালিকা দিয়েছে তার মধ্যে 24 জনকে প্রশিক্ষণের জন্য দিল্লিতে পাঠাতে হবে। প্রশিক্ষণ শুরু হলেই তাদের চলে যেতে হবে এবং তাদের বৈঠকে যোগ দিতে হবে। একজন ছাড় পেয়েছেন শারীরিক অসুস্থতার কারণে। বাকি স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সহ আইএএস ও আইপিএস দের যে 25 জনের টিমের মধ্যে 24 জনকে যেতেই হবে। কমিশন এটাও বলে দিয়েছে এই যে প্রত্যেকবার ভোটের আগে আপনার বাড়িতে আমার বাড়িতে বুথ স্লিপ কারা দিতে আসে? শাসক দলের নেতারাই, মূলত কর্মীরা। বিরোধী দলের লোকেরাও আসে। এবার বলা হয়ে গেছে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে বুথ স্লিপ জমা দেবেন। এতদিন ধরে এটাই ছিল নিয়ম, কিন্তু পশ্চিমবঙ্গে গত 10-15 বছর ধরে এই নিয়মটা মানাই হয়নি। কমিশন বলেছে এবার মানতে হবে। বিএলওরা বলতে পারে যে আমাদের উপর কাজের চাপ বেড়ে যাবে ইত্যাদি, কিন্তু এমন কিছু কাজের চাপ কিন্তু নয়। এক একজন বিএলওকে 250টি বাড়িতে, খুব বেশি হলে 250টি বাড়িতে বুথ স্লিপ দিতে যেতে হবে, ভোটার স্লিপ। 900 থেকে 1000 এক একজন বিএলওর দায়িত্বে থাকা ভোটারের সংখ্যা। তো এটা এমন কিছু কাজ নয়, এই কাজটা রাজনৈতিক নেতারা করবে, সেই সময় গিয়ে প্রচার করে আসবে। ভোটারদের যে স্লিপ ওটা কমিশন দেয়, সেই স্লিপটা দিতে গিয়ে রাজনৈতিক নেতা চোখরা নিয়ে আসবে, ভোটটা কিন্তু আমাদের দেবেন, এটা চলবে না। এবার বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কুপকাত করতে চাইছে, মানে দলের গুন্ডামিকে কুপকাত করতে চাইছে কমিশন। আর তারপরেই আমি দেখাবো ওই নথিটা, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মিথ্যার চাষ চলছে, লোকজনকে বিভ্রান্ত করা হচ্ছে কিভাবে, সেটা বলবো। এবার বলি সেই অস্ত্রটা, বিধানসভা ভোট এক দফায় হবে পশ্চিমবঙ্গে। আপনি বলবেন এটা মমতা ব্যানার্জির অস্ত্র কোথায়? মমতা ব্যানার্জি কিন্তু পঞ্চায়েত ভোট এখানে এক দফাতেই করেন, সেটাও অস্ত্র নয়। সিইও দপ্তর যা ঠিক করেছে তাতে এক দফাতেই ভোট হবে এবং তার জন্য নির্বাচন কমিশনের যে সদর দপ্তর দিল্লিতে, সেখানে চিঠি পাঠানো হয়ে গেছে, অনুমতি এলেই হয়ে যাবে। তাতেই বাজ ভেঙে পড়েছে তৃণমূলের মাথায়, কারণ ভোটের সময় প্রতিটি দফায় যে গুন্ডা বাহিনী যারা ভোটে কারচুপি করে তাদের এক জেলা থেকে আরেক জেলা, সেই জেলা থেকে আরেক জেলা এইভাবে সরানো হতো। আগে কমিশন ভেবেছিল যে দফায় দফায় ভোট করলে নিরাপত্তা রক্ষী যে মোতায়েন করার ব্যবস্থা সেটা এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নেওয়ার এই সুবিধাটা পাওয়া যাবে, কিন্তু সেই যে সুবিধা, সেই সুবিধাকে আইপ্যাক নামক বুদ্ধিমানদের সংস্থা পাল্টা বুদ্ধি খাটিয়ে গুন্ডাদের স্থানান্তরকরণ শুরু করে দেয়। এবার তাই ঠিক হয়েছে মনে রাখতে হবে 2021 সালে 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তামিলনাড়ুতে 39টা লোকসভা, আমার রাজ্যে 42টা লোকসভা, তামিলনাড়ুতে 39টা লোকসভা, সেই রাজ্যে এক দফায় ভোট হলে পশ্চিমবঙ্গে কেন এক দফায় ভোট হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তবু আমি একবার বলে দিই, তামিলনাড়ুর সাথে বাংলার তুলনা করা যায় না।
আজকে বলতে লজ্জা লাগে একজন বাঙালি হিসেবে, একজন সচেতন শিক্ষিত বাঙালি হিসেবে ভাবতে লজ্জা লাগে যে ভারতের কোন রাজ্যের সঙ্গে, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে, তারা ছোট হোক বড় হোক, বাংলার তুলনা চলে না। কোথাও রক্তপাত হয় না ভোটে, কোথাও এত মানুষ ঘরছাড়া হন না, কোথাও বিরোধীদের উপর অত্যাচার হয় না এত। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ৩৯-এর তামিলনাড়ুতে কেন এক দফায়, আমার কেন ৮ দফায়। তখন তিনি শুধু কমিশনকে নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি দোষারোপ করেছিলেন যে মোদী এটা করতে চাইছে, কেন্দ্রের শাসক দল বিজেপি কমিশনের সঙ্গে মিশে এখানে ৮ দফা করেছে। কিন্তু 2016 সালেও তো 7 দফায় ভোট হয়েছিল। তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রেজাল্ট করেছিলেন, তখন কিন্তু কিছু বলেননি। আরো বড় কথা, যখন ইউপিএ জোটের সরকার কেন্দ্রে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জোট সরকারে ছিলেন, 2011 সাল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার জিতলেন এবং মহাকরণে গেলেন। সেবার এই রাজ্যে ভোট হয়েছিল 6 দফায়। 6 দফায় ভোট করেই 2011 সালে বামেদের সরিয়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট সরকার গড়েছিল। পরে কংগ্রেসকে ছেড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন 6 দফায়। আর গতবার যখন 8 দফা হলো উনি বললেন ঠিক আছে এবার 1 দফায় দেখা যাক কেমন খেলা হয়, কমিশনের চ্যালেঞ্জ এটা। এবার আমি বলেছি একটা নথি আপনাদের দেখাবো, দেখুন এই যে এসআইআর চলছে তাতে স্থায়ী বসবাসের শংসাপত্র, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বলে একটা নথির উল্লেখ আছে। এই নথিটা পশ্চিমবঙ্গেও কার্যকর, এটা নাকি কার্যকর নয় ইত্যাদি বলা হচ্ছিল। তো নির্বাচন কমিশন বলে দিয়েছে এই নথি কার্যকর, কিন্তু আইন মেনে কার্যকর, পশ্চিমবঙ্গের আইন মেনেই কার্যকর। কিন্তু এসআইআর শুরু হওয়ার পর কলকাতা সহ গোটা রাজ্যে বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত, ডিএমদের উপর জোর খাটিয়ে প্রচুর ভুয়ো ভোটারকে এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা তো বেআইনি। 1999 সালের যে আইন পশ্চিমবঙ্গের, আপনাদের আমি এই কাগজটা স্ক্রিনেও দেখাচ্ছি, আপনারা দেখুন, তাতে স্পষ্ট করে দেওয়া আছে কারা এই সার্টিফিকেট পেতে পারেন। প্রথমে কারা সই করতে পারেন, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর। এরা যে শংসাপত্রগুলো দিয়েছেন শুধুমাত্র সেগুলো এই কমিশন গ্রাহ্য করবে, এর বাইরে নয়। কারণ এটাই তো পশ্চিমবঙ্গের আইন, এটা কেন্দ্রের নয়, কমিশনের নয়, এটা পশ্চিমবঙ্গের আইন। এবং কারা ওই সার্টিফিকেট পেতে পারে সেটাও পশ্চিমবঙ্গের ওই আইনে ঠিক করে দেওয়া আছে। মূলত অবাঙালিদের জন্য, যদিও সেটার উল্লেখ নেই। পশ্চিমবঙ্গে যারা অনেক দিন ধরে রয়েছেন এবং আর্মি মানে সেনাবাহিনী, ডিফেন্স বা প্যারামিলিটারি মানে আধা সেনায় যারা চাকরি পেয়েছেন, এবার যোগ দিতে যাবেন, তাদেরই এই ডেমিসাইল বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দেওয়ার কথা, অন্য কাউকে নয়। মানে যারা পেতে চান তারা নয়, যারা চাকরি পেয়ে গেছেন সেনায় বা আধা সেনায় বা প্রতিরক্ষা দপ্তরে চাকরি পেয়ে গেছেন, তারা যখন চাকরিতে যোগ দেবেন তখন একটা সার্টিফিকেট দিতে হয় রাজ্যের তরফ থেকে, যে রাজ্যের তিনি বাসিন্দা। সেখানে আবেদনকারী বা তার বাবা মাকে কমপক্ষে 15 বছর পশ্চিমবঙ্গে একটানা থাকতে হবে, তবেই শংসাপত্র পাওয়া যাবে। নিজেদের বাড়ি বা জমি থাকতেই হবে, না হলে পাওয়া যাবে না। এখানে ভাড়া থাকি দেখিয়ে হবে না, মানে কোন রকম জচ্চুরির জায়গা নেই। আবেদনকারী পশ্চিমবঙ্গে জন্মেছেন এবং এখানকার স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন, সেই প্রমাণ থাকলেও স্থায়ী বসবাসের শংসাপত্র পাওয়া যায়, অন্যথা পাওয়া যায় না। তাই ভাড়া করা লোক, অন্য দেশের লোক, তাদেরকে নিয়ে এসে আমি যথেচ্ছ সার্টিফিকেট দিয়ে দিলাম, শংসাপত্র গ্রহণ করবে না। এর জন্য না ওই সময় এই যে চাকরির জন্য যারা এই সার্টিফিকেট, ডেমিসাইল সার্টিফিকেট যারা জমা দেন, তাদের একটা ডিআইবি রিপোর্টও জমা দিতে হয়। মানে জেলা গোয়েন্দা বিভাগ তারা একটা
রিপোর্ট তৈরি করেন যে সত্যি সত্যি তার বাড়ি আছে কিনা, 15 বছর ধরে তারা ছিলেন কিনা, বাবা মা এখানে থাকেন কিনা, একটানা আছেন কিনা, এখানকার স্কুল কলেজে পড়াশোনা করেছেন কিনা, এবং সত্যি তারা ডিফেন্স, মিলিটারি বা প্যারামিলিটারি এরকম কোনো চাকরি পেয়ে গেছেন, জয়েন করতে যাবেন কিনা, সবকিছু দেখার পরেই এই সার্টিফিকেট দেওয়ার কথা। তাহলে কতজন মানুষ পেয়েছেন? অথচ লক্ষ লক্ষ মানুষের হাতে এই সার্টিফিকেট, তারা কিন্তু কেউ পাবেন না। সুপ্রিম কোর্টে মামলা চলছে কমিশনের বিরুদ্ধে, রাজ্য সরকারের মামলা, তৃণমূলের মামলা, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীরও একটা মামলা আছে। ওদিকে সনাতন সংসদ বলে একটি মামলা করা আছে, যেই সংস্থার অভিযোগ যে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজের জন্য প্রাণনাশের ভয় আছে। এই একই অভিযোগ কমিশনও সুপ্রিম কোর্টে জানিয়ে দিল। সব মিলিয়ে না লেজে গোবরে অবস্থা। মমতার মাথায় হাত, ভাইপো বাবুর চোখে জল, আর তৃণমূল ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।